করে বাংলাদেশের মানুষ অনেকগুলো নির্ঘুম রাত কাটিয়েছে এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে তারা নির্ঘুম রাত কাটাচ্ছে, কারণ কি হচ্ছে কি হবে এই আশঙ্কায় মানুষ একদিকে যেমন শঙ্কিত, অন্যদিকে তাদের প্রত্যেকের কপালে দুর্ভাবনার ভাঁজ। একদিকে নিজেদের জীবন নিয়েও শঙ্কিত, অন্যদিকে দেশের ভবিষ্যৎ নিয়েও রয়েছে তাদের সীমাহীন দুশ্চিন্তা। বিশেষ করে এনসিপির পক্ষ থেকে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এরা যখন গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে হামলার আক্রমণের হুমকি দিচ্ছে এবং সেই হুমকিতে মানুষ সত্যি সত্যি এক ধরনের আতঙ্কে ভুগছে। সত্যি কি তারা বঙ্গবন্ধুর সমাধি ভাঙচুর করবে কিনা, সেখানে আক্রমণ করবে কিনা, এবং এই দুশ্চিন্তার, এই শঙ্কার যথেষ্ট কারণও রয়েছে। কারণ আপনারা জানেন যে ৩২ নম্বরের মতো ঐতিহাসিক বাড়িটি তারা ঘুরিয়ে দিয়েছে। আবার আমরা জানি যে তারা বিএনপির উপরে নাখোশ এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ফটো তারা পদদলিত করেছে। ফলে সবকিছু মিলিয়ে বাংলাদেশের মানুষ আজকে আবার আরেকটি নির্ঘুম রাত কাটাচ্ছে এবং এবং কি হয় এই আশঙ্কা। এর মধ্যে থেকে আরেকটি বিষয় নিয়ে আমি নিজেও খুব উদ্বেলিত বোধ করছি। সেটি হচ্ছে যে আমরা দেখেছি সেনাবাহিনী, নেভি এবং এয়ারফোর্স তারা একযোগে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজাকার স্লোগান দেয়া সংবলিত কতগুলো ভিডিও ফুটেজ প্রচার করেছে। তাদের যেই রেফারেন্সই থাকুক না কেন, তারা যেই ব্যাখ্যাই এর পেছনে দিক না কেন, আমার কাছে মনে হয় যে এটি খুবই ইঙ্গিতপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। কারণ রাজাকার শব্দের সঙ্গে ঐতিহাসিকভাবেই আমাদের সশস্ত্র বাহিনীগুলোর বিরোধ থাকার কথা। কারণ তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে তারা কেন রাজাকার শব্দকে গ্লোরিফাই করার অপচেষ্টায় নেমেছে, সেই প্রশ্নটি আপনাদের দুজনের কাছেই রাখবো। প্রথমে আমি যেতে চাই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। আমি বলেছি বাংলাদেশের মানুষ উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটাচ্ছে, আপনি নিশ্চয়ই দ্বিমত করবেন না। ধন্যবাদ। দেখুন, এর সূত্রপাত একাধিক সূত্রে। আপনার সার্জিস আলম তিনি তার ফেসবুক পেজে আপনার আগামীকাল সকাল 11টায় গোপালগঞ্জে উপনীত হবার আহ্বান জানিয়েছেন সহযোদ্ধাদের, এবং আপনার একজন সাবেক শিবির নেতা তিনি আবার তার ফেসবুক পেজে জানান দিয়েছেন একটা ফতোয়া জারির মতো যে জিয়াউর রহমানের সমাধিসৌধ বুলডোজ করাটা ফরজ। এই রকমের আহ্বান জানানোয় সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আপনার কি হতে চলেছে আগামীকাল, অর্থাৎ আজকে 16 তারিখ, ধরুন 11টায় না হলেও দুপুর নাগাদ তারা যদি হাজির হন, তাহলে তাদের জন্য কি ধরনের রিসেপশন অপেক্ষা করছে সেটা নিয়েও নানান জল্পনা কল্পনা আছে। কোন কোন সূত্রে জানা গেছে যে প্রায় 250-র মতো জনবল নিয়ে সার্জিস আলম তার এই মিশন নেমেছেন। আবার কোন কোন সূত্রে বলা হচ্ছে যে আপনার দক্ষিণবঙ্গ থেকে, যেটি ভৌগোলিকভাবে খুব দূরে নয়, টঙ্গিপাড়া গোপালগঞ্জের, সেখানে দেলোয়ার হোসেন সাঈদী মহোদয়ের পুত্র তিনি তার দলবল নিয়ে এসে হাজির হবেন। তো এই যে ত্রিমুখী আপনার যে শ্বাস রব, এটি ডেফিনেটলি আপনার গোপালগঞ্জ তো বটেই, আশপাশের জেলার যারা বঙ্গবন্ধু ভক্ত তাদের রীতিমতো উদ্বিগ্ন করেছে, আলোড়িত করেছে, এবং অনেকে জানিয়েছেন যে তারা সবাই দলে দলে আপনার রওনা হয়েছেন আপনার সেই সমাধিসৌধের দিকে। এখন আরেকটি সূত্র বলছে যে কদিন ধরে আপনার যে চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে, তার সম্মুখীন হয়ে আপনার যারা বঙ্গবন্ধু ভক্ত তারা অনেকেই আপনার নানান রকম ভাবে নিরাপদ আশ্রয় খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন। এই যে আপনার নানান পরস্পর বিরোধী আপনার পরিস্থিতি, পরিবেশ এবং চিত্র যেটি পাওয়া যাচ্ছে, তা সত্যি সবাইকে ভাবিয়ে তুলেছে, এবং অনেকে ভাবছেন যে এই দুটি আপনার ডেস্টিনেশনে হামলার মধ্য দিয়ে যেই বহুল আপনার জানান দেয়া গৃহযুদ্ধ হয়তো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েও যেতে পারে। এখন এইরকম একটি পরিস্থিতি নিঃসন্দেহে যে কারোরই ঘুম কেড়ে নেবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ। আরিফা রহমান রুমা, আমি জানি আপনি গোপালগঞ্জের সন্তান।
গোপালগঞ্জে যদি এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে গোপালগঞ্জের মানুষ কিভাবে জবাব দেবে? সেনাবাহিনীকে কি তারা পাশে পাবে কিনা? ধন্যবাদ আপনাকে পুতুল। আমি কথা বলেছি গোপালগঞ্জে, আমার চেনা জানা আছে, অনেকের সাথে ফোনে আমার কথা হয়েছে। তো প্রকৃত ঘটনা হচ্ছে গোপালগঞ্জে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ সিনিয়ররা তো নেই, থাকতে পারছেন না বাড়িতে। এবং আপনারা হয়তো জানেন যে কিছুদিন বোধহয় আগে আমাদের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, ওনাকে গ্রেফতার করা হলো বেনাপোল থেকে, এবং ওনার স্ত্রীর এখনো জামিন হয়নি। উনি সাধারণ একজন গৃহবধূ। উনি ওনার নিজের বাড়িতে থেকে উনি কেক পেস্ট্রি বানান। আমিও অনেক সময় অর্ডার করেছি, ওই কেক পেস্ট্রি অর্ডার করে আমি বিভিন্ন জনকে উপহার পাঠিয়েছি। এবং আজকে সকালে মানে 11টার দিকে, মানে হচ্ছে 15 তারিখ 11টার দিকে, আমাদের জেলা আওয়ামী লীগের যিনি সাংগঠনিক সম্পাদক শফিউল আলম কাকন, ওনার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে ওনাকে না পেয়ে, এবং যাদেরকে পাচ্ছে তাদেরকে গ্রেফতার করেছে। তো এর আগে আপনারা জানেন যে গোপালগঞ্জে 5ই আগস্টের পরে কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছিল, বিশেষ করে একটা সেনাবাহিনীর সঙ্গে আর একটা পরবর্তীতে। তো এই দুটো ঘটনার একটা ঘটনার সময় আমি গোপালগঞ্জে ছিলাম। এখানে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এমনকি কর্মীদেরও ন্যূনতম কোনো রকম সম্পৃক্ততা ছিল না। একেবারে সাধারণ যারা জনগণ, একদমই সাধারণ, তারাই কিন্তু প্রতিহত করার চেষ্টা করেছিল তাদের ভাষায়, তাদের মতো করে। তো এই হচ্ছে আসলে গোপালগঞ্জের মানুষের মানসিক অবস্থা। মানে ওখানে এমনও হয়েছে, সেনাবাহিনীর ওই ইনসিডেন্টের পরে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাইকে ডাকলেন সেনাবাহিনী, তাদের সঙ্গে কথা হলো, এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করলেন যে ওনারা বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে যে বঙ্গবন্ধুর প্রশ্নে বা শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের একদম সাধারণ মানুষ কিন্তু জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কথা যে শুনবেন, এরকমটা ভাবার কোনো কারণ নেই। ওনারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, নেত্রীকে ভালোবাসেন, ওনাদের মতো করে ভালোবাসেন। দল মত এখানে কোনো দলের প্রশ্ন না, তারা আওয়ামী লীগের নন, হয় বুঝেনও না অনেক সময়। তো সেনাবাহিনীর ব্যাপার যেটা শুনলাম যে সেনাবাহিনী এসেছে গোপালগঞ্জে, পুলিশও আছে প্রচুর, বাইরে থেকে অনেক পুলিশ সদস্যরা এসেছেন, সেনা সদস্যরা এসেছেন, টুঙ্গিপাড়ায় আছেন, আমাদের শহরেও আছেন। এই পরিস্থিতিতে আমরা আসলে আশা করব যে মানে যে কোনো ধরনের সংঘাত যেন এড়ানো সম্ভব হয়। আমি জানি না স্যার বা সুলতানা, আপনারা কিছুক্ষণ আগে সার্জিস আলম সে আরেকটা পোস্ট দিয়েছে, অবশ্যই মিথ্যে পোস্ট, আমি চ্যালেঞ্জ করছি। সে লিখেছে, তাকে গোপালগঞ্জের এক ভাই লিখেছে, ছোট ভাই তাকে মেসেজ পাঠিয়েছে যে যেই নেত্রী আমাদেরকে ছেড়ে আত্মীয় স্বজনকে নিয়ে চলে গিয়েছে তার পক্ষে আমরা নাই, এটা সেটা। মানে আমি চ্যালেঞ্জ করছি যে ডাহা একটা মিথ্যা কথা। গোপালগঞ্জের কোনো মানুষ তাকে এরকম কোনো মেসেজ কখনো দেয়নি, দিতে পারেও না। আর যেটা বলা হয় যে মাননীয় প্রধানমন্ত্রী তাদের আত্মীয় স্বজনকে নিয়ে একসাথে চলে গেছেন, এটাও কিন্তু ঠিক না। মাননীয় প্রধানমন্ত্রী কবে গেছেন আমরা সবাই দেখেছি, 5ই আগস্ট। তার আত্মীয় স্বজন কেউ কেউ গিয়েছেন, কে কে যাননি আমি নিশ্চয় নিরাপত্তার খাতিরে বলবো না, কিন্তু অনেকে আছেন যান নাই। আন্দালি পার্থ তার আত্মীয়। সুলতান, আমরা শুনতে পাচ্ছি না কিন্তু আপনাকে। আচ্ছা, মানে এরকম একটা মেসেজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, যেখানে শেখ হাসিনা তার আত্মীয় স্বজনদেরকে বলছেন যে চলে যাও। এটা সত্য নাকি? এটা বললাম, আমি তো বললাম যেটা ডাহা মিথ্যা কথাই শুধু না, আমি বলছি এখনো তো অনেকেই আছেন। আমি শুধু আন্দালিব রহমান পার্থ হতো তার আত্মীয়, সেনাপ্রধান তার আত্মীয় হলেই যে তার আত্মীয়, আসলে আত্মার সম্পর্ক ব্যাপারটা তো তা নয়। কিন্তু আমি নিরাপত্তার স্বার্থে সুলতানা আমি তার চেয়ে ডিটেল বলতে পারবো না। কাজেই যারা মোটামুটি সিকিউর অবস্থায় আছেন আমি তাদের নামই বলছি। এমন অনেকে আছেন যারা সিকিউর অবস্থায় নেই, বা যারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা আছেন, এবং ওনারা মোটেও একসাথে যাননি। সেপ্টেম্বরে গিয়েছেন, অক্টোবরে গিয়েছেন, কিছু কিছু কথা তো জানি যে কে কিভাবে গিয়েছেন। সো এটা একটা ডাহা মিথ্যে কথা। এই কথা বলে আসলে আওয়ামী লীগের মনোবল ভাঙার চেষ্টা করে। আমরা তাপসকে দেখেছি 5ই আগস্টের আগে চলে যেতে, আমরা পরশকে দেখেছি 5ই আগস্টের আগে চলে যেতে, আবার চলে যাওয়ার সংখ্যাও নেই। না, আপনি পরশকে দেখেননি? না, আপনি তাপসকে দেখেছেন। আপনি পরশকে 5ই আগস্টের আগে চলে যেতে দেখেননি, উনি 5ই আগস্টের পরে এসেছেন। সম্ভবত একটা ছবি দেখেছি, ফেক ছবি এসেছে তাহলে। ওকে ওকে ওকে, ওটা অন্য একটা আলোচনা, ওটার মধ্যে যেতে চাইও না আমি। বরং তারা নিরাপদে অনেকেই আসতে পারেন, চলে যেতে পারেছেন, আমার মনে হয় সেটা একটা বড়। এবং নেত্রী বেঁচে আছেন, নেত্রী নিরাপদে আছেন বলে অ্যাকচুয়ালি আমরা আশা করছি যে আমাদের এই দুর্দিন সহসা কেটে যাবে। জি, ডক্টর কলিমুল্লাহ, আপনি জানেন যে আজকে সেনাবাহিনী একযোগে, শুধু সেনাবাহিনী নয়, আপনি দেখুন এটা বাংলাদেশ নেভি, আপনি দেখুন এটি হচ্ছে বাংলাদেশ আর্মি,
এটি হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটি হচ্ছে এয়ারফোর্স। তারা একযোগে আজকে একটি ভিডিও প্রচার করেছে, যেই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান, এই স্লোগান সংবলিত ভিডিও তারা সশস্ত্র বাহিনীর 3টি বাহিনী একযোগে এই ভিডিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে। এটি কিসের বার্তা দেয়? তারা কি এই রাজাকার বাহিনীর সঙ্গে একাত্ম? দেখুন, এটা ভুলে গেলে চলবে না যে আপনার ঐতিহ্যগত ভাবে সরকার প্রধানগণ, তিনি প্রধানমন্ত্রী হন বা আপনার প্রধান উপদেষ্টা হন, এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে পোর্টফোলিও সেটি ম্যানিং করেন। বর্তমানে আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন মাননীয় প্রধান উপদেষ্টা স্বয়ং প্রফেসর ডক্টর ইউনূস, এবং সেখানে আবার সহভাগিতা আছে মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানের। আর মাননীয় প্রধান উপদেষ্টা স্পোকসম্যান, সচিবের মর্যাদায় যিনি মোতায়েন আছেন, তিনি অন্য কেউ নন, শফিক মহোদয়। ফলে আপনার এই ধরনের ব্যক্তিবর্গের কাছ থেকে আপনি আর কি আশা করবেন? তারা যেই আদর্শ বিশ্বাস করেন, যেই বিষয়টা নিয়ে দিক বিদিক আপনার বিপণনের দায়িত্ব নিয়েছেন, এবং ভুলে গেলে চলবে না প্রফেসর ইউনূস দেশের সেরা বিপণনকারী। সামাজিক ব্যবসা থেকে শুরু করে সব ক্ষেত্রেই তার বিপণন স্কিল তিনি কাজে লাগিয়েছেন। এবং খেয়াল করেন যে যখন হি ওয়াজ কাইন্ড অফ ইন ডিস্ট্রেস, তখন তার নোবেল পুরস্কার প্রাপ্ত কলিগদের দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন হাজির করে তার সপক্ষে নানান রকমের বয়ান আমরা দেখেছি তুলে ধরতে। এবং হি ডিডন্ট লিভ এনি স্টোন আনটার্নড। তো এই রকম একটি হুকুমতে ব্যতিক্রম আশা করছেন কিভাবে? এটাই তো স্বাভাবিক। ঐতিহ্যগতভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় একবারই শুধু আপনার এই অ্যারেঞ্জমেন্টের বাইরে ছিল, যখন বিএনপির প্রতিষ্ঠাতা মশিউর রহমান যাদু মিয়ার জ্যেষ্ঠ পুত্র শফিকুল গনি স্বপনের হাতে ছিল। অবশ্য তিনি তখন ছিলেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী নন। না, আমি আপনার উত্তরটা ঠিক মতো বুঝতে পারলাম না, কারণ রাজাকার স্লোগান তো বাংলাদেশে এভাবে কোনোদিনও আগে ওঠে নাই, রাইট? এবং আমাদের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এই সেনাবাহিনী মানে 7 জন বীরশ্রেষ্ঠ আমার এই সেনাবাহিনীর, হ্যাঁ, এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তাদের অসংখ্য সদস্য মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছেন, রাইট? এটা কি তাদের প্রতি একটা অবমাননা নয়? এর জবাব একমাত্র প্রফেসর ইউনূস দিতে পারবেন, অন্য কেউ নয়। কারণ তিনি ড্রাইভিং সিটে আছেন, তিনি প্রতিরক্ষা মন্ত্রী। তিনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমের মানে পেজগুলো তো তিনি চালান না। সুলতানা, আমি কিন্তু দায় এড়ানোর কোনো সুযোগ নেই, এটা অবশ্যই কিন্তু সুলতানা স্যার যেটা বলতে চেয়েছেন যে উনাদের তো আসলে আর কিছু মানে করার নেই। এটা সেনাবাহিনীর মনের কথা বা নৌবাহিনীর এটা বিশ্বাস করে বা বিমান বাহিনী বিশ্বাস করে, এটা কিন্তু নয়। যেহেতু এই মুহূর্তে তারা কন্ট্রোলড বাই মোহাম্মদ ইউনূস অফিসিয়ালি, সো এই যে আমরা পোস্টটা দেখতে পাচ্ছি সেটাও তাদের অফিসিয়াল একটা পোস্টের অংশ আমি মনে করি। আমি যখন ফরেন মিনিস্ট্রির পেজটা চালাতাম তখন কিন্তু আমি ইচ্ছে মতো কিছু লিখতে পারতাম না। আমাকে যে কোনো একটা পোস্টের বিষয়ে পুরো মিনিস্ট্রির আমাদের যে কমিটি ছিল সেখানে আমার এটা পাস হতে হতো, দেখাতে হতো, তারপর আমি এটা লিখতে পারতাম। সো ওখানকার কোনো পোস্টও যেমন আমার ভাষা ছিল না, ওটা গভর্নমেন্টের প্রতিফলন ঘটতো, গভর্নমেন্ট যেটা চান সেইভাবেই, রাইট? সো এখানে বিষয়টা এরকম, ফেসবুক কে চালাচ্ছেন তার আসলে এটা নিজস্ব মতামত মোটেও। হ্যাঁ, তাই হয়ে থাকে। দাঁড়ান, তাহলে তো 5ই আগস্ট যখন সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে, তাহলে তারা তো বলতে পারতো না আমরা গুলি করব না, রাইট? আচ্ছা, আমি এটারও একটা ব্যাখ্যা দিচ্ছি। সেনাবাহিনী বা 5ই আগস্ট বা জুলাই আগস্ট কেন সৃষ্টি হয়েছে, এটা শুধুমাত্র বাংলাদেশের এই জঙ্গি মব জঙ্গি ইউনূস বা এই যে জঙ্গি হাসনাত, জঙ্গি নাহিদা সৃষ্টি করে ফেলেছে ব্যাপারটা কিন্তু না। এর সাথে একটা আন্তর্জাতিক পরাশক্তি কাজ করছে, যেখানে আমরা সবাই জানি একটা ইউএনও এর সঙ্গে যুক্ত ছিল। আমরা তো সেই ভলকার তুর্কের যে পরবর্তী বক্তব্য সবকিছু মিলে মোটামুটি এটা ক্লিয়ার। সো এখানে সেখান থেকে বের হয়ে এসে আপনি বলতে পারেন যে একটা রেভলিউশন সেনাবাহিনী করেনি বাংলাদেশের পক্ষে। বাট আমি বিশ্বাস করি, আমি কিন্তু এখনো আস্থা হারাইনি। তাহলে সেনাবাহিনীর কাজটা কি? আমি সেটা বলি, সেটা হচ্ছে যে এ ধরনের একটা 32 ভেঙে ফেলেছে। আজকে টুঙ্গিপাড়ার বিষয়ে সব জায়গায় বলছে পথযাত্রা, টুঙ্গিপাড়ায় মার্চ টু টুঙ্গিপাড়া, রাইট? সো এই যে একটা বিশেষ গুরুত্ব দেওয়া, মানে গোপালগঞ্জ নামেই
তাদের যে ভীতিকর পরিস্থিতি বা বুঝতে পারছে, কিন্তু খুব একটা চাইল্ডিশ আচরণ আমি বলবো, কারণ এভাবে গুড়িয়ে ভেঙে ফেলে কখনো কোনো আদর্শকে তো মেরে ফেলা যায় না, বরং এটা আরো আরো কিন্তু এখান থেকেই মানে আরো বড় হয়ে বড় আকারে ছড়িয়ে যায়। স্যার এখানে এখানে একজন প্রশ্ন আসলে কি নাম বুঝতে পারছি না, মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর রহমান, আনিসুর রহমান, ওকে, আমার চোখের চশমা পাল্টাতে হবে আর কি। আনিসুর রহমান একটি প্রশ্ন করেছেন যে স্যারের কাছে প্রশ্নটি করেছে, সেনাবাহিনী যে ভিডিও তারা প্রচার করছে তার মাধ্যমে কি আরো পরিষ্কার হলো না যে সেনাবাহিনী মেটিকুলাস ডিজাইনের অংশ? দেখুন, এই হুকুমতে ইউনূস শাহীতে কেউ তো এর আওতার বাইরে নয়। আপনার ব্যক্তি হিসাবে কিংবা সামষ্টিকভাবে আপনার প্রতিষ্ঠান হিসেবে সবাই কিন্তু এই হুকুমতের অধীনেই কাজ করছেন, ইচ্ছায় বা অনিচ্ছায়, কিচ্ছু করবার নেই। আপনি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রের চৌহদ্দির মধ্যে আছেন, জলে স্থলে অন্তরিক্ষে, পুরোটাতেই তো ইউনূস শাহীর আপনার নিয়ন্ত্রণ পরিপূর্ণভাবে আপনার কায়েম করা হয়েছে। সুতরাং এখানে ব্যতিক্রম হওয়ার তো সুযোগ বা স্পেস নেই বললেই চলে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি বললাম তাদের না হয় অনেক সীমাবদ্ধতা আছে, হেনরে তেনরে আগ্রুম বাগ্রুম, ওকে, আমি সরি, মাইন্ড করেন না, কারণ আমি বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ আমাকে ফোন করছে যে তারা নির্ঘুম রাত কাটাচ্ছে, তারা বুঝতে পারছে না কি হবে, তাদেরই বা করণীয় কি, মানুষ দিশেহারা। তো এরকম একটা পরিস্থিতিতে আপনি আমাকে বলুন, আচ্ছা যখন বাংলাদেশের মানুষ এইরকম অবস্থায় আছে, এদিকে হুমকি দেওয়া হচ্ছে যে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে, তখন তারা তাদের সঙ্গে সহমর্মিতামূলক এই পোস্ট একযোগে কেন প্রচার করলো? এই তাদের টেনশনকে একদিকে বাড়িয়ে দেয়া, আবার যারা এই কাজগুলি করতে চাচ্ছে তাদেরকে ওই যে আগুনে ঘি ঢালার মতো হলো না? দেখুন, এটাও তো আসলে মেটিকুলাস ওই ডিজাইনেরই অংশ। এক ধরনের অ্যান্টাগনিস্টিক অবস্থানে যদি নিয়ে যাওয়া যায়, এখন আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্ট, এখন লাস্ট ব্যাস্টিয়ন, সেই জায়গাটাই যদি চিত ধরানো যায়, যদি অ্যান্টাগনিস্টিক একটা অবস্থানে নিয়ে যাওয়া যায়, তাহলে লাভটা কার, ক্ষতিটা কার, সেটাও কিন্তু আমাদের অনুধাবনের চেষ্টা করতে হবে। আপনি বগিম্যান হিসেবে যদি রং জায়গায় আপনার চাঁদবাড়ি বানিয়ে ফেলেন, তখন যারা আপনার শত্রু, যারা আপনার বিনাশ কামনা করেন, যারা আপনার অনিষ্ট কামনা করেন, তারাই তো হাততালি দেবেন, তাদেরই জয় জয়গান হবে, এটাই স্বাভাবিক। তো আরিফা রহমান রুমা, আপনারও কি মনে হয় যে এটি এমনি এমনি তারা করেছে, জাস্ট দায় থেকে করেছে, তাদের আর কোনো উপায় ছিল না? আমার কাছে যদি পলিটিক্যালি বলি, আমার কাছে ম্যাচিউরড মনে হচ্ছে না একেবারে। স্যার আমি জানি না আপনি আমার কথা একমত হবেন কিনা, এই যে যেসব করছে খুবই ইমম্যাচিউর একটা আচরণ। এইভাবে কোনো রাজনৈতিক আদর্শকে ধ্বংস করা তো দূরের কথা, এতটুকুন ক্ষতিগ্রস্ত করা যায় না। যে ঘটনা 32-এ ঘটিয়েছে আমাদের ইমোশনাল করেছে, ব্যথিত করেছে, কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারিনি, এতটুকু না, কোনো কিছু একটু ক্ষতি হয়নি। ওটা চাইলে আপনি আবার এবং যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটার একটা এপিটাফের মতো করে লিখে পারছে, ওটাকে আবার পুনর্গঠন করাও সম্ভব, এবং এটা পৃথিবীর নানা দেশে দেখবেন যে এভাবে স্মৃতিগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি এরা তো আসলে জামাত বলেন, এরা তো সব এনসিপি আর জামাত তো আসলে আলাদা কিছুই না, একই। আর ইউনূসের আদর্শিক ভাবে একেবারেই ভিন্ন আদর্শের একজন মানুষ, জাস্ট একটা স্বার্থের জন্য, ব্যক্তির স্বার্থের জন্য তারা এক হয়েছে। এরা মানে ভীষণ রকমের হিংস্র। আমরা 5ই আগস্টের পর থেকে আপনি আওয়ামী লীগ বাদ দেন, আপনি বঙ্গবন্ধু বাদ দেন, 32 বাদ দেন, সব আওয়ামী লীগের যা কিছু আছে সবকিছু বাদ দেন, বাংলাদেশের জন্য পজিটিভ কিছু হয়েছে কিনা, বাংলাদেশের একেবারে খেটে খাওয়া যে সাধারণ মানুষ সে পজিটিভ কিছু পেয়েছে কিনা, তার কোনো অর্জন হয়েছে কিনা, আপনি ব্যবসা বাণিজ্য দেখেন, আপনি সাংস্কৃতিক অঙ্গন দেখেন, আপনি খেলাধুলা দেখেন, আপনি যদি কৃষি সেক্টর দেখেন, কোন সেক্টরে কিন্তু ভালো করছে না, সব সেক্টরে। কারণটা হচ্ছে তাদের এটা কিন্তু উদ্দেশ্য না বাংলাদেশের কোনো উন্নতি বা রাজনীতিতে দীর্ঘমেয়াদে তারা কি ভাবছে তারা থাকবে? আপনি কি ভাবছেন তারা সেই স্বপ্ন দেখছে? আমি মনে করি না, একদমই না। তারা জানে তারা দুদিনের জন্য আছে, তাদের সেই বিদেশি রাষ্ট্র যতদিন তাদের পেছনে থাকবে, যতদিন তাদের সহায়তা করবে, সে কদিনই তাদের এই রাজনীতির আয়ু আমি বলবো। সো এই কদিনের ভেতরে তারা ধ্বংসযজ্ঞ যতটা করতে পারে। 71-এ তাদের ভূমিকাটা কি ছিল আপনি দেখেন। ওখানে যদি অন্য মানে একজন পজিটিভ রাজনীতিবিদ হতেন, সে কি করবে? সে মানুষকে মোটিভেটেড করার চেষ্টা করবে, মানুষের ভালোবাসা নেবার চেষ্টা করবে, হৃদয়ের আসলে দখল নেবার চেষ্টা করবে, বাড়ি ঘরে দখল নিশ্চয়ই নয়। এইভাবে তো টিকে থাকা যায় না। আর একজন মানুষ কতদিন বাঁচে? আমি, আপনি, স্যার, আমরা কতদিন বাঁচবো? আমি বেঁচে থাকবো মানুষের হৃদয়ে, একমাত্র সেভাবে বেঁচে থাকা সম্ভব, ফিজিক্যালি থাকা যায় না কিন্তু। সো ওই মোটিভ নিয়ে আসলে তারা রাজনীতি করতে আসেনি। বা এমনিতে ডক্টর কলিমুল্লাহ, যদি সত্যি সত্যি বঙ্গবন্ধুর সমাধি ভাঙার চেষ্টা করে, সেনাবাহিনী কি ভূমিকা নেবে? দেখুন, আমার ধারণা তারা সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। এবং আপনার 32 নম্বরের যে ঘটনাটি, সেটি একবার নয়, দুবার ঘটেছে, এবং এর পেছনে
প্যারিসে বসবাসরত পিনাকি ভট্টাচার্য, তিনি খোলামেলা ঘোষণা দিয়ে এটি কিন্তু সমন্বয় করেছেন, নিয়ন্ত্রণ করেছেন। এমনকি বুলডোজার যে আসতে দেরি হচ্ছে কেন সেটা নিয়েও কিন্তু বাগাড়ম্বর করতে পিছপা হননি। তো এই যে দুইবার হামলে পড়ার যে ব্যাপারটি, প্রথমবার পুরো এলাকাটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আমি তো প্রত্যক্ষ করেছি কাছ থেকে। আপনার তখন তখন আমরা সেনাবাহিনীকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখেছি এবং তারপর গুটগুট গুটগুট করে চলে যেতেও আমরা দেখেছি স্যার, তাই না? সো এখন যে তারা আবার খবর পেয়ে গিয়েছিলেন এবং ইট ওয়াজ টু লেট। এবং এই ঘটনাটি তো একদিনে ঘটেনি, পরপর আপনার দুদিন ধরে দ্বিতীয় পর্বে এই কাণ্ডটি ঘটেছে। তার আগে আবার ওই আমরা দেখেছি যে বিশেষ রাজনৈতিক দলের তত্ত্বাবধানে আপনার রীতিমতো কোঅর্ডিনেটেড ভাবে, কনসার্টেড ভাবে এই অগ্নি সংযোগের ঘটনাগুলো ঘটেছে। এখন আপনার জলের গাড়ির যিনি দলনেতা আনন্দ, তিনি এবং তার পরিবারকে এক কাপড়ে বেরিয়ে আসতে হয়েছে। ধানমন্ডির সবচেয়ে পুরনো যে বাড়িটি, যেখানটায় স্বয়ং ফরাসি রাষ্ট্রপতি তিনি জলের গান সঙ্গে সংগতি প্রকাশ করতে এসেছিলেন, সেই বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আনন্দ কিন্তু শেষ অব্দি সেই সুবাদে গিয়ে প্যারিসে উপনীত হয়েছেন, রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন, যেখানে আগে থেকেই পিনাকি আপনার রাজনৈতিক আশ্রয় নিয়ে মোতায়েন আছেন। এখন কিভাবে রিকনসাইল করবেন দুটি বিষয়কে, দুটি মানুষকে, তাই না? এখন সে কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে একজন লিখেছেন যে কিছুক্ষণ আগে ওই যে প্যারিসে যার কথা বলছেন তার নাম এখানে উল্লেখ করে বলেছে যে তিনি একটা পোস্ট দিয়েছেন যে এনসিপির প্রোগ্রামকে ছাত্রদের প্রোগ্রাম বলে সবাইকে এই প্রোগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। হ্যাঁ, আপনি তো দেখি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টাইল ফলো করছেন। ট্রাম্প কিন্তু প্রফেসর ইউনূসের নামই নেন না, তিনি বলেন যে হোয়ার ইজ দ্যাট মাইক্রো ক্রেডিট গাই। তো আপনি সেই প্যারিস নিবাসী আপনার বহুল প্রচলিত প্রচারিত এই নাম উচ্চারণ করতে আমি খুব আমি খুব অস্বস্তি বোধ করি। তিনি কিন্তু পৌলিগ্নি কম নন, আপনার রাজ শ্রেণীর ব্রাহ্মণ ভট্টাচার্য রীতিমতো। স্যার উনি একটা ওষুধ কেলেঙ্কারির সাথে যুক্ত ছিলেন সম্ভবত 2008 মৃত্যু ঘটেছে তার কারণে। না, আপনি যেটি বলেছেন সেটি নিয়ে যথেষ্ট আলোচনা আছে। বাংলাদেশে প্রায় 100 শিশু মারা গেছেন তার এই ওষুধ কেলেঙ্কারি। কালাজ্বরের ঔষধ 289 জন মারা গিয়েছিল তখন, এবং ভেজাল ওষুধ ছিল সেই পিনাকি কিন্তু। হ্যাঁ, একেবারে হাত পাকানো। কালকে ডক্টর কলিমুল্লাহ আমাকে একটু যদি বলতেন কালকে কি ঘটবে আসলে। দেখুন, নানান কিছু হতে পারে। ওয়াইল্ড স্পেকুলেশনের অংশ হিসেবে আমি বলবো, আমি অবাক হব না যদি দেখি সাবেক ছাত্রলীগ কর্মী সার্জিস তিনি গিয়ে কবর জিয়ারত করে সেখান থেকে চলে আসে। এটাও হতে পারে। মানে যদি দেখেন যে অবস্থা বেগতিক, এখানে রাফ রিসেপশন হচ্ছে, উনি কিন্তু একদম ঠিক আছে। আমি সেই জন্যই বলছি যে তার যে ভোল্ট পাল্টাতে বেশি সময় নাও লাগতে পারে, ডিপেন্ড করবে যে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাকে। যদি দেখেন যে না, আপনার কল স্পেড ডেফিনেটলি আছে। আপনি ধরুন এই দুটি আপনার আইকনিক ডেস্টিনেশন যদি ডিস্যাক্রেটেড হয়, আপনার সিরিয়ার হাফেজ আল আসাদের সেই মসুলিয়ামের মতো, তাহলে সিরিয়ায় যে ঘটনাটি ঘটেছে সেই প্রপোর্শনে যে আরো অনেক দ্বিগুণ পরিমাণে আপনার এই দাবানল কিন্তু ছড়িয়ে পড়বে। আপনি মানে মুখ চোরা ডসাইল বাংলা ভাষাভাষী মানুষকে যখন বাধ্য করবেন, দেয়ালে পিঠ ঠেকিয়ে দেবেন, তখন সে কিন্তু আর বাগে আসবে না, বাগ মানবে না। প্রত্যেকটা বাঙালি হৃদয়ে দ্রোহের চেতনা বিদ্যমান, সেটি আমাদের জানান দিয়েছেন অকাল প্রয়াত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। সুতরাং এটি এপার বাংলা বলুন, ওপার বাংলা বলুন, বা পূর্ব দিকে পার্বত্য ত্রিপুরা বলুন, বা আসাম বলুন, সর্বত্রই, বা আপনারা যারা পিপল ইন ডায়াসপোরা হিসেবে সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, সবার মধ্যে কিন্তু বিষয়টি বিদ্যমান। জাস্ট ইগনিশন বাকি বা দরকার, তাহলে এটা জি এটি দাবানলের মতো ছড়িয়ে পড়বে, আপনি আটকাতে পারবেন না। প্রফেসর ইউনূস তার এই নোবেল চান দিয়ে আর যাই হোক এটিকে সীমাবদ্ধ করতে সক্ষম হবেন এমনটি আমি মনে করি না। আরিফা রহমান রুমা, আপনার কাছে কি মনে হয় গোপালগঞ্জ কি রণক্ষেত্রে পরিণত হবে? গোপালগঞ্জের মানুষ যদি এটি সত্যি সত্যি ভাঙতে যায়, গোপালগঞ্জের মানুষ কি প্রতিহত করবে? আমার গোপালগঞ্জের মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তাতে আমার কাছে এরকমই মনে হচ্ছে। অফিসিয়ালি ওনাদেরকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক নামক একটা জায়গা আছে একদম কোর্টের অপোজিটে,
তো ওখানে একটা সাইডে একটা মঞ্চ করেছে, আর একটা ছোট্ট মঞ্চ আছে যেটাকে জুলাই মঞ্চ বলা হচ্ছে। খুবই দুটো মঞ্চ পাশাপাশি কাছাকাছি, লঞ্চ ঘাটের কাছে একটা, এই পৌর পার্কের কাছে একটা, এই দুটো। ওখান থেকে টুঙ্গিপাড়া যেতে 25 মিনিটের মতো লাগে গাড়িতে। সো খুব বেশি দূরে না, কাছেই। ওনাদের টুঙ্গিপাড়া যাওয়ার কোনো প্রোগ্রাম নাই, এবং টুঙ্গিপাড়া আসলে প্রচুর সেনা সদস্য মোতায়েন হয়েছে আমি যতটুকু জানি। তো যদি ওনারা ওখান থেকে ফিরে আসে, গোপালগঞ্জ পবিত্র ভূমি, যে কাউকে সেখানে আমরা স্বাগত জানাই, এবং অসংখ্য মানুষ দেশের বিদেশের, আমরা সবসময় কিন্তু গোপালগঞ্জ সারা বছরই কিন্তু মানে খুব অনেক মানুষ থাকে, মানে অতিথি যারা বাইরে থেকে আসেন, বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে আসেন সবাই। তো সেখানে যে কাউকে স্বাগত জানাই, আমরা বলি মানে বঙ্গবন্ধুর পূর্ণভূমিতে। কিন্তু আমি আবারও বলছি, কিছুক্ষণ আগেও বলেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ গোপালগঞ্জে নেই, তারা কেউ নেতৃত্ব, তারা কেউ সংগঠিত করছেন না। আমি বলি সুলতানা, কেউ সংগঠিত করছেন না, সংগঠিত করার সুযোগও কারণ নাই। কিন্তু একদম সাধারণ জনগণ, যে এক্সপিরিয়েন্স আমি কিন্তু বলেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, আমি যেদিন আমেরিকার উদ্দেশ্যে গোপালগঞ্জ থেকে রওনা হই, আমি একদম টানা ওখান থেকে এয়ারপোর্ট হয়ে চলে এসেছিলাম। আমি প্রতি রাস্তায় রাস্তায় একদম সাধারণ নারী পুরুষের যে চিত্র দেখেছি, যে ক্ষুব্ধ মূর্তি দেখেছি, এটা আমার মানে এটা তার থেকেও কিন্তু অনেক বেশি মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছে। খুব ওই যে আপনি যে মেসেজগুলো পড়ছি আমি, আপনার এখানে প্রচুর টেক্সট আসছে, হ্যাঁ, যে সারা দেশের মানুষ যেখানে দুশ্চিন্তায় ঘুমোতে পারছে না, সেখানে গোপালগঞ্জের সাধারণ লোকজনের অবস্থা বুঝতেই পারছেন। যদি বঙ্গবন্ধুর মাজারে, কবরে অসম্মান করবার, অশ্রদ্ধা করবার চেষ্টা করা হয়, গোপালগঞ্জের একেবারেই খেটে খাওয়া যারা মানুষ, তারা প্রতিহত করবে বলে আমার ধারণা। আমার মানুষের তাদের যে ক্যারেক্টার, প্রতিটা অঞ্চলেরই একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকে মানুষের, এটা ভূগোল, মানে আবহাওয়া, মাটি, এটার কারণেই। তো সেই চরিত্র অনুযায়ী বসে থাকবার কথা না। এবং আমরা ইতিপূর্বেই 5ই আগস্টের পর থেকে পর্যন্ত দ্রুত দৃষ্টান্ত কিন্তু আমরা দেখেছি, মানে বিএনপির সঙ্গে যেটা হয়েছে, ওনারা জননেত্রী শেখ হাসিনাকে অসম্মান করে কথা বলেছিলেন। এবং আমি আর একটা কথা বলবো, গোপালগঞ্জে যারা বিএনপির সমর্থক আছেন, যারা জামায়াতের সমর্থক আছেন, তাদেরকে বলছি, আপনারা এতদিন গোপালগঞ্জে একদম নিরুদ্র অবস্থায় ছিলেন, কেউ আপনাদেরকে এতটুকু বিরক্ত করেনি, কেউ কিছু করেনি, কারণ আমরা সবাই সবার আসলে আত্মীয়। খুবই ছোট জায়গা তো, গোপালগঞ্জ জেলাটাও কিন্তু খুবই ছোট, 5টা উপজেলা, শহরটা একেবারেই ছোট, আমরা সবাই সবাইকে চিনি, মানে আমরা যে কেউ যে কারো বাড়িতে যে খেতে বসে যেতে পারি টেবিলে, এরকম কিন্তু একটা সম্পর্ক আমাদের। তো সেই জায়গা থেকে বঙ্গবন্ধু গোপালগঞ্জের মানুষের কি, এটা আপনারা সবাই জানেন। আমি বিএনপি এবং জামাতের যারা সমর্থক আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা কর্মী আছেন তাদেরকে বলছি, সো আপনারা সেই জায়গাটা আসলে মাথায় রাখবেন। কারণ আমরা কিন্তু এই একদিন দুদিনের ঘটনা না, সার্জিস, হাসনাত, এই মবেরা কিন্তু চলে যাবে, এই মব জঙ্গিরা বাংলাদেশ থেকে চলে যাবে, এটা আপনারা নিশ্চিত থাকেন। তারা বাংলাদেশে থাকবে না, তাদের হয়তো প্রিপারেশনও আছে কোথায় যাবে। কিন্তু গোপালগঞ্জের আপনাদের যাদের ভূমি, যাদের বাড়ি ঘর, আত্মীয় স্বজন, সবাই আমরা সবাই আত্মীয়, আমরা কিন্তু গোপালগঞ্জেই থাকবো। সো ওই মানে ইনভলভমেন্টটা যেন গোপালগঞ্জে যারা আওয়ামী লীগের বাইরে যারা আছেন তাদের আসলে না থাকে, এটা এক্সপেক্ট করব। সুলতান, আপনাকে শুনতে পাচ্ছি না। ডক্টর কলিমুল্লাহ, আপনাকে শেষ প্রশ্নটি করছি। সেক্ষেত্রে সেনাবাহিনী কি কোনো জরুরি অবস্থা জারি করবে কিনা? এখানে অবশ্য জরুরি অবস্থা সেনাবাহিনীর কাজ নয়, এটি রাষ্ট্রপতির কাজ, আমরা জানি। তবু অনেকে আপনাকে এই প্রশ্নটি করছে যে সেরকম পরিস্থিতি হতে পারে কিনা। দেখুন, রাষ্ট্রের যিনি স্থপতি, জাতির পিতা, তার শেষ ঠিকানায় আপনি যখন ঠোকর দেবেন, তখন ডেফিনেটলি মহামান্য রাষ্ট্রপতি জীবিত থাকতে আপনার হেলম অফ অ্যাফেয়ার্স এর চাবিকাঠি যার হাতে, তিনি ডেফিনেটলি জাগরণে যাই বিভাবরী এই রকমের পোস্টার নেবেন না, সেটা আমি মনে করি। কিন্তু ঘটনা ঘটার পরে তারা ব্যবস্থা নেবে, এটি একটু বেশি হয়ে যায় না? আমি বলি, আমরা তো 144 ধারাও জারি করতে দেখি, তাই না, যাতে করে কোনো রকম ইয়ে হয়। এখন পর্যন্ত সরকারের তরফ থেকে সেরকম কিছুই কিন্তু আমরা দেখিনি। তারা হয়তো চায় এরকম কিছু একটা ঘটুক নাকি? দেখুন, ভেতরে ভেতরে যে চেষ্টা বা উদ্যোগ নেওয়া হয়নি তা না, 48 ঘন্টা আলটিমেটামও কিন্তু আমরা দিতে দেখেছি, যে বঙ্গভবন উড়িয়ে দেওয়া হবে, তারপর মহামান্য রাষ্ট্রপতিকে টেনে হিসেবে সেখান থেকে বের করা হবে ইত্যাদি, এই সমস্ত প্রত্যয় কিন্তু আগেও একাধিকবার ব্যক্ত করা হয়েছে, এবং শেষ পর্যন্ত তারাই কিন্তু ট্যাকটিক্যাল রিট্রিটে চলে গেছে। তো এখন যদি সাইমালটেনিয়াসলি এই কাণ্ড দুটি ঘটে, আপনার রাজধানী ঢাকা এবং আমাদের জাতির পিতার শেষ ঠিকানা আপনার গোপালগঞ্জে, তাহলে আপনি কি মনে করেন যে আর কিছু অবশিষ্ট থাকবে এই রাষ্ট্রে? অবশিষ্ট কিছু আছে নাকি? দেখুন, তারপরেও নাই নাই করে হলেও এটা সিম্বলিক ভ্যালু কিন্তু
আছে। আপনি আমাদের সংস্কৃতিতে আর যাই হোক, আপনার শেষ ঠিকানায় কেউ হাত দেয় না। আপনার সিরিয়ায় যেটি ঘটেছে, তারা ডিফারেন্ট ফেরকার লোক। আপনার শিয়া মতে আমরা 6টি ফেরকা স্যার আছে, তার স্যার মধ্যে একটি আমরা ফেরকা দেখিনি হচ্ছে আলাউই। আমরা কি ওই দেখিনি আলাউই ফেরকায় তারা হয়তো মাইনুল এমনটি করেছেন, আমাদের এখানে সেটি করার কোনো সুযোগ নেই। স্যার বেসিক্যালি ব্রডলি আমরা কি দেখিনি যে আপনার জাসদ নেতা মাইনুল ইসলামের মাইনুদ্দিনের তার কবরে আগুন দেওয়া হয়েছে, আমরা কি দেখিনি? আপনি আমাদের মঈনুদ্দিন বাদলের কথা বলছেন, আপনার জি যেটি চট্টগ্রামে বোয়ালখালীতে অবস্থিত। জি এখন ধরুন, আপনার ওই এলাকায় বু আলী, যিনি সুফি সাধক, তার নামে কিন্তু এই এলাকায় সবাই পরিচয় হিসেবে এই বোয়ালখালী নামটা ধারণ করেছেন। এখন সুফি ট্র্যাডিশনের যেখানে পাট্টা আছে, সেই জায়গাটায় সর্বত্রই কিন্তু আমরা দেখেছি একে একে আনাচে কানাচে ডিফ্রিতে যেখানেই আপনার মাজার আছে তা কিন্তু ভেঙে ফেলা হয়েছে। প্রায় 6 মাজার আক্রান্ত হয়েছে দেশব্যাপী, খালি কোনো নির্দিষ্ট জেলায় নয়, এবং এটি খুব সিস্টেম্যাটিক্যালি করা হচ্ছে বা হয়েছে। এবারও যে কাণ্ডটি আমরা ঘটতে দেখতে পাচ্ছি বা ঘটতে চলেছে, তার পরিকল্পনা কিন্তু দেশে নেওয়া হয়েছে সুদূর আপনার সেই মরুভূমির দেশে, আমি নাম উচ্চারণ করব না। সেখানে আপনার যেই ছবিটি অনেকে দেখেছেন, আপনার রীতিমতো পার্সিয়ান কার্পেটে বসে যাদেরকে আমরা সবাই চিনি, এরা সবাই কিন্তু সমবেত হয়েছিলেন, এবং তাদের যে সলা পরামর্শ এবং এগ্রিমেন্ট বা মতৈক্য, তার উপর ভিত্তি করেই কিন্তু আপনার এই সংকল্পে তারা দৃঢ় মূল চিন্তায় প্রবেশ করেছেন যে এই যে সিম্বল, অর্থাৎ সমাধিসৌধ, প্রথমে টঙ্গিপাড়া, পরে আপনার এই আমাদের মহান জাতীয় সংসদ ভবনের উত্তরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে, সেখানে আপনার যদি এই দুই ধ্বংসাত্মক কাণ্ড সম্পন্ন করা যায়, তাহলে সেটা স্পার্ক হিসেবে কাজ করবে এবং সারা দেশে এর রিপল ছড়িয়ে পড়বে, এবং তাহলেই কিন্তু সেই বহুল প্রতীক্ষিত এবং প্রত্যাশিত গৃহযুদ্ধ নিশ্চিত করা যাবে। গৃহযুদ্ধ কোনো প্রতীক্ষিত নয়, মানে দেখুন, আমাদের মাননীয় উপদেষ্টা, যাকে আমরা অনেকে মজা করে বলতাম হুজিরে খামাখা, অর্থাৎ দপ্তরবিহীন মন্ত্রী, তিনি আপনার সম্প্রতি কিন্তু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বা নিয়েছেন, এবং তিনি কিন্তু তার ভেরিফাইড ফেসবুক পেজে এই জানানটি দিয়েছেন। তার আবার একটি অভ্যাস আছে, জানান দিয়ে কিছুক্ষণ পর সেটি আবার মুছে ফেলেন, সরিয়ে ফেলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একবার বন্দুক থেকে গুলিটা যখন বেরিয়ে যায়, তখন সেটা কিন্তু ফিরিয়ে আনা যায় না। সুতরাং দায়িত্ব এখানে দর্শক একজন প্রশ্ন করেছেন যে যদি বঙ্গবন্ধুর সমাধিতে আঘাত করা হয়, টুঙ্গিপাড়ায় আঘাত করা হয়, সেক্ষেত্রে ভারত বিষয়টিকে কিভাবে করে দেখবে? দেখুন, এখানে নানাবিধ আপনার সংবেদনশীলতা আছে। আপনার মমতা ব্যানার্জি, তিনি মানে তার পূর্বপুরুষেরা প্রায় 400 বছর আগে এই অঞ্চলে বসবাস করতেন। মতুয়া বলে যে ব্র্যান্ডটি আছে, অর্থাৎ ডিনোমিনেশন বলেন, তাদের পীঠস্থান কিন্তু ব্রডলি এই অঞ্চল, এবং এই ঠাকুরদের যথেষ্ট অনুগামী আছেন ক্রস দা বর্ডার, এবং সে কারণেই কিন্তু ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এই অঞ্চলে এসে একেবারে ষষ্ঠাঙ্গ প্রণিপাত পর্যন্ত করে গেছেন। ফলে আপনার এই যে ঐতিহাসিক সম্পর্কগুলো, সেটি কিন্তু তাদেরকে উদ্বেলিত করবে। আপনি নিশ্চয়ই জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কুঠিবাড়ি আপনার সিরাজগঞ্জে, সেটি যখন আক্রান্ত হয়েছে, তার প্রতিক্রিয়ায় মমতা ব্যানার্জি কিন্তু একটি আপনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন তার একেবারে অফিসিয়াল প্যাডে। তো এই ঘটনা ডেফিনেটলি আরো অনেক বেশি পরিমাণে আপনার ক্ষোভ, ধিক্কার এবং নিন্দার জানান দেবে, এর কোনো সন্দেহ নেই। স্যার, আমার দর্শকরা, আমি শেষ করতে চেয়েছিলাম কিন্তু তারা এত প্রশ্ন করছে, আপনি বুঝতেই পারছেন। আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশের মানুষ আজকে নির্ঘুম রাত কাটাচ্ছে, অনেকে দেশের ভেতরে এবং বাইরে, শুধুমাত্র দেশের অভ্যন্তরে, সারা বিশ্বে। তো কি বলবো, এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকে আরেকটি প্রশ্ন কাজী মোমেন প্রশ্নটি করেছেন, যে তিনি বলছেন যে আমি অনেকক্ষণ ধরে কমেন্ট করছেন যে সেনাবাহিনীর কিছু অংশ এবং সেনাপ্রধান মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি জামাত শিবিরের চক্র মিলে আমেরিকার সাথে হাত মিলিয়েছে, এরকম অভিযোগ কিন্তু আমিও শুনেছি স্যার। দেখুন, মার্কিন জনগণের সঙ্গে কিন্তু আমাদের কোনো বিরোধ নেই। তৎকালীন নিক্সন প্রশাসন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে,
এটা ইতিহাসের অংশ, আমরা সবাই জানি। আবার জনগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু তারা সমর্থন প্রদান করেছেন, সংহতি প্রকাশ করেছেন, সেটিও ইতিহাসের অংশ। তো সুতরাং ঢালাওভাবে আমি কিন্তু মার্কিন আপনার জনগোষ্ঠীকে, জনগণকে আমাদের শত্রুপক্ষ ঠাউরাবার পক্ষপাতী নয়। জি, আমাকে শেষ করতে হবে কারণ অনেকক্ষণ হয়ে গেছে। এখানে একটা বিষয় কিন্তু অ্যাড করি সুলতানা, যেটা আসলে আমরা বারবার আমাদের আসছে না কথায়, সেটা হচ্ছে যে এই হাসনাত সার্জিসরা 32 ভাঙা বঙ্গবন্ধু ভবন ভাড়া, যে বঙ্গভবনকে নিয়ে বা এই টুঙ্গিপাড়াকে নিয়ে যেসব হম্বিতম্বি বলেন বা ধ্বংসাত্মক কার্যকলাপের নেতৃত্ব দেওয়া বলেন করেছে, পাশাপাশি আমরা হাসনাতের সাথে সেনাবাহিনীকে নিয়ে, সেনা প্রধানকে নিয়ে তার যে কটূক্তি, তার যে দম্ভক্তি, অশালীন মন্তব্য, শুধু তাই না, ওয়াকারনা হাসনাত এই স্লোগানও কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, সেনাবাহিনীর উচিত সেই বিষয়টাও বিবেচনায় নিয়ে আসা উচিত। আমরা এ পর্যন্ত সেনাবাহিনীকে এরকম অসম্মানিত হতেও কিন্তু আমরা দেখিনি। আমরা যত যাই বলি না কেন, আমাদের ভিতরে এক ধরনের শ্রদ্ধা বরাবরই ছিল সেনাবাহিনীর প্রতি। এরকম রাস্তায় ওয়াকারনা হাসনাত এই স্লোগানের মতো স্লোগান এর আগে আমরা বাংলাদেশে কেউ কখনো দেখিনি। তো নিশ্চয়ই ওনারা যারা আছেন, একদম সেনা সদস্য থেকে শুরু করে প্রধান পর্যন্ত, এই যে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলে বাংলাদেশটা দখল নিয়েছে, একেবারেই উচ্ছৃঙ্খল কিছু, এবং এই বিষয়টা তারা বিবেচনায় নিয়ে আগামীকাল গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় যেন কোনো রকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। যাচ্ছে তারা প্রোগ্রাম করতে যাক, ওখানে করলেও ওনাদের যা, না করলেও তাই, একটা সমর্থনও বাড়বে না, একজন সমর্থকও বাড়বে না। সো ফিরে আসুক, তাতে তাদের যেতে বাধা নেই, নিশ্চয়ই যাবে, কিন্তু আচরণ যেন সংযত থাকে। জি, আমি শেষ করব। আচ্ছা রুমা, আরেকটি প্রশ্ন যদি আমাকে বলতেন যে দেখুন প্রায় 1 বছর হয়ে গেল, 1 বছর আমরা মানে পালিত হচ্ছে যে আওয়ামী লীগের মানে অ্যাটলিস্ট জুলাই আন্দোলন শুরু হয়েছিল, সেটা 16 জুলাই থেকে আমি ধরি, কারণ আমিও ব্যক্তিগতভাবে বাংলাদেশ নিয়ে এত গভীরভাবে আগে দেখিনি। আগে বলতে মানে মাঝখানে আমি প্রবাসী হওয়ার পর এতটা পর্যবেক্ষণ রাখিনি, 16 জুলাই থেকে যেটি আমি দেখছি। তো সেই দিক থেকে যদি আমাকে একটু বলতেন 1 বছরে আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়ানোর কোনো চেষ্টা তাদের আছে কিনা? না, আওয়ামী লীগের চেষ্টা তো আছেই, কিন্তু যে পরিস্থিতিতে আসলে এই মুহূর্তে বাংলাদেশ, আপনি দেখেছেন যে বঙ্গবন্ধুর ছবিকে যেমন অসম্মান করা হয়েছে, জননেত্রী শেখ হাসিনার ছবিকে অসম্মান করা হয়েছে, আর মাত্র 3-4 দিন আগে শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার ছবিকেও কিন্তু আমরা পদদলিত করতে দেখেছি, এবং তারেক রহমানকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অশালীন স্লোগানও কিন্তু আমরা দিতে দেখেছি। এই যাদের সাথে হাত মিলিয়ে তারা বিজয় উৎসব করেছিলেন আগস্টের পরে। তো এই জুলাইয়ে বোকা হয়েছে, অনেক মানুষকে বোকা বানিয়েছে, আমরা তাদেরকে বলি জুলাই ফুল। তো সবাই তো আর জুলাই ফুল হয়নি, যারা জুলাই ফুল হননি বা যারা হয়েছেন, সেখান থেকে শিক্ষা নিয়ে, সেখান থেকে সেই বোধ নিশ্চয়ই তাদের সেই ফিরে এসেছে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ চেষ্টা করছে। এবং আপনি কি মনে করেন না, এই 5ই আগস্টের আওয়ামী লীগ, 5ই আগস্টের আগের আওয়ামী লীগ মানুষের অনেক ক্ষোভ ছিল, এবং এখনকার আওয়ামী লীগ, আমি কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন মানুষের হৃদয়ে আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। হয়তোবা কর্মীরা অ্যাক্টিভিটিসটা করতে পারছে না, হয়তো কর্মীরা কোনো জায়গায় 5-10 জন এক হলেই তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বন্দুকের জোরে, ক্ষমতার জোরে, আর কিছুই কিন্তু না। কিন্তু গণমানুষের ভেতরে, আপনি সুলতানা নিজে বললেন যে, নিজে বলছেন যে আপনি কিন্তু জুলাই 16 তারিখের আগে এতটা কনসার্ন ছিলেন না। শুধু আপনি না, 32 নম্বর ধানমন্ডির 32 নম্বর ভাঙার আগে আপনি দেখবেন যে অনেক মানুষই ওকে মানে কি হচ্ছে দেখি 32 নম্বর ভাঙার পরে মানুষের সেই হৃদয়ের বাঁধ ভাঙা, তার যে আবেগ, তার যে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, সেটা কিন্তু আমরা অনেক বেশি আসলে বের হতে দেখেছি বা অনেক বেশি প্রকাশ করতে দেখেছি। আমরা অনেকে দেখতাম সোশ্যাল মিডিয়াতে, অথবা আমার যাদের টকশো, আমরা একসাথে টকশো করতাম, হয়তো তখন আওয়ামী লীগ ক্ষমতায়, টকশোতে আওয়ামী লীগের সমালোচনা করছেন, তাদের কিন্তু আমি দেখেছি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে বদলে গেছে, তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে শুরু করেছেন। আমি অবাক হই যে এদের সঙ্গে তো আমি তর্ক করতাম একটা সময় বাংলাদেশে। তো এইটা হচ্ছে আওয়ামী লীগ হয়তো রাস্তায় সংগঠিত হতে পারছে না, আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী এখন, এবং কৌশল নিশ্চয়ই আওয়ামী লীগ প্রকাশ্যে বলবে না যে কোন কৌশলে আসলে সে বাংলাদেশে এরপরে কি ইনিশিয়েটিভ নেবে। আমি শেষ করব স্যার, যদি মানুষের উদ্দেশ্যে যারা খুবই শঙ্কায়, দুর্ভাবনায় রাত কাটাচ্ছে, তাদের জন্য কিছু যদি বলতেন। দেখুন, আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লব আনয়ন করতে হবে। আমরা খেয়াল করে দেখবেন যে যারা ওয়েল উইশার, তারা যদি দেখেন যে আপনি ভালনারেবল, তখন বলবেন ভাই সাবধানে থাকবেন। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।